হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম 16 বছর পর গল্পের 23 নাম্বার পার্ট। তো বন্ধুরা, বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আদি বলল, এখন আবার কে? কথাটা বলে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় তার সিনিয়র অফিসারের নাম্বার। আদি বলল, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, হাউ আর ইউ? আদি বলল, আই এম ফাইন স্যার। স্যার বলল, ওকে গুড। স্যার আবার বলল, আচ্ছা শোনো, তুমি আসছো তো ঢাকা? আদি বলল, ইয়েস স্যার। স্যার বলল, গুড, এখানে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে রাখছি। আদি বলল, স্যার। স্যার বলল, বলো। আদি বলল, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। স্যার বলল, মানে? আদি বলল, আমি ব্যবস্থা করে রাখছি স্যার। তারপর আদি তার স্যারকে সব কিছু খুলে বলে। 3 দিন পর আদি চট্টগ্রাম ছেড়ে ঢাকা পথে পাড়ি জমায়। আর তারপর কি হলো তা তো আমাদের সকলেরই জানা। মিজান সাহেব এতক্ষণ এক নাগারে কথাগুলো বলে গেছেন আর উপস্থিত সবাই তা শুনছেন। ভাইয়া বলল, আচ্ছা আঙ্কেল, আপনি কেন এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন? মিজান সাহেব বলল, আশরাফ, আমি বলতে চেয়েছিলাম কিন্তু আদি বারণ করে রেখেছে। ভাইয়া বলল, আদি বারণ করলো আর আপনিও আমাদের থেকে লুকিয়ে রাখতে পারলেন? মা বলল, যা হওয়ার তো হয়ে গেছে আশু, এখন আর রাগ দেখিয়ে কি লাভ বলতো? বাবা বলল, তোর মা ঠিকই বলেছে, এখন এসব বাদ দে। মিজান সাহেব বলল, আর সবচেয়ে বড় কথা হলো আদি তো সিগারেট মিশনে আছে, আমি কি করে বলি বলো তো? নিশি বলল, ওরে বাবা, এতদিন ধরে একই বাড়িতে থেকে আদি ভাইয়া সিগারেট মিশন পরিচালনা করছে আর আমরা কিছুই বুঝলাম না। নিশির মুখে হঠাৎ এ কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। এর মধ্যে থাকা অনেকে আবার ওর কথাটাকে যুক্তিসঙ্গত মনে করে মাথা দোলায়। নিশি বলল, অবশ্যই আমি প্রথম থেকে এখানে ছিলাম না, যদি থাকতাম তাহলে আরো আগেই বুঝে যেতাম। সুজন বলল, বুঝছেন তো, আপনি তো এখনই বুঝে গেছেন, ইয়া বড় বড় গুন্ডা আপনাদের বাড়িতে বসে আছে। কি সুন্দর বুঝলেন আপনি। নিশি কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা ওকে থামিয়ে দেয়। সুজন বলল, আপনারা তো এটাও জানতেন না যে আরো আগে থেকে আরেকজন আপনাদের বাড়িতে থেকে এই কাজে জড়িত? ভাবি বলল, মানে? সুজন বলল, আমি আপনাদের বাড়ির পুলিশ অফিসারের কথা বলছি। ভাবি বলল, ওহ। সুজন বলল, আপনাদের মেয়ে একজন পুলিশ অফিসার আর আপনারা সেটা জানতেন না, খোঁজ রাখেননি। সুজন একাই বক বক করে যাচ্ছে, ওর কথার কেউ উত্তর দিচ্ছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে কারো কিছু বলার নেই, ছেলেটা যা বলেছে সব ঠিক বলেছে। তাদের কথার মাঝখানে ডক্টর আদির কেবিনে ঢুকে যায় এবং কিছুক্ষণ বেঁধে বেরিয়ে আসে। মা বলল, ডক্টর, কি অবস্থা আমার ছেলের? ডাক্তার বলল, দেখুন, অবস্থা আগের মতোই, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, বলে ডাক্তার এখান থেকে চলে গেল। সুজন বলল, আপনারা তো এখানে থাকবেন বলেই তো মনে হয়, তাই না? থাকুন, আদি জ্ঞান ফিরলে আমাদের ইনফর্ম করে দিবেন। আমরা বেরোলাম বলে সে বাকিদের ইশারা করে এগোতে বলে নিজের আবার পিছে পিছে গেল। সুজন বলল, রাতুল। রাতুল বলল, ইয়েস স্যার। সুজন বলল, তুমি বরং হাসপাতালে থেকে যাও। রাতুল বলল, ওকে স্যার। সুজন বলল, চারিদিকে খেয়াল রেখো। আর রাতুল বলল, ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমি আছি, সবটা দেখে নিব। সুজন অল দ্য বেস্ট বলে বাকি 3জনকে বেরোতে বলল। হাসপাতালে সবাই ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা 4জন হাসপাতালের বাইরে এসে নিজেদের বাইকগুলো বের করে নেয়। অগ্নি বলল, স্যার, এখন আমরা কোথায় যাব? সুজন বলল, অফিসে। নীরব বলল, অফিসে? সুজন বলল, আয়েশ বলল, স্যার, এখন যদি মিস্টার রূপ চৌধুরী সবটা জেনে যায় কি হবে? আয়েশের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ব্যাপারটা ওরা তো এতক্ষণে ভেবে দেখেনি। সুজন বাইকে বসে গিয়েছিল, সে বাইক থেকে নেমে আবার আয়েশের সামনে এসে দাঁড়ায়। সুজন বলল, তোমার কি মনে হয় আয়াস? আমরা হসপিটালে ওপেনলি সবার সামনে সবটা বলে দিলাম আর সব খবর মিস্টার রূপ চৌধুরী এখনো জানার বাকি রয়ে গেছে? সুজনের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অগ্নি বলল, স্যার, কি বলছেন? তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? সুজন বলল, যা হবে দেখা যাবে, এখন সবাই চলো অফিসে। বাকিরা আর কিছু বলেনি। আচ্ছা, আপনাদের কি ইচ্ছা আছে? রূপ চৌধুরীর কি খবর এখন? সুজন তাদের সবাইকে চিন্তা করতে বারণ করে আর অফিসের দিকে চলে যায়। বাড়ির সবাই হাসপাতালে অপেক্ষা করছে আদির জ্ঞান ফেরার। চলুন দেখে আসি আরসি আঙ্কেল কি করছেন। নিজের কেবিনে ঢুকে একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না রূপ চৌধুরী, আর সেটাই খুঁজে চলেছেন তিনি মনোযোগ দিয়ে। ঠিক তখনই ওনার ফোনটা বেজে ওঠে। মিস্টার রূপ চৌধুরী বলল, হ্যালো। অপর পাশ থেকে মিস্টার রূপ চৌধুরী বলল, কি? অপর পাশ থেকে, মিস্টার রূপ চৌধুরী, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে তিনি বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। আপনারা ভাবছেন তো মিস্টার রূপ চৌধুরী হয়তো আদির কাছে যাচ্ছে, কিন্তু না, উনি যাচ্ছেন ওনার ছেলের কাছে, মানে রাফসান চৌধুরীর কাছে। চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকে সোজা চলে যান ছেলের কাছে। কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান। আজ মিস্টার রূপ চৌধুরী ভীষণ খুশি, তবে মন খারাপ। উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন, যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী, কিন্তু পারেননি। তার আগেই রাফসান ঠিক হয়ে গিয়েছে। নিজের মনে মনে এগুলা কথা তিনি ভেবে চলেছেন। মিস্টার রূপ চৌধুরী এমন সময় পিছনে কেউ একজন ডেকে ওঠে। সে বলল, আসবো স্যার? মিস্টার রূপ চৌধুরী অবাক হয়ে, তুমি এখন এখানে?
সে বলল মিস্টার রৌফ চৌধুরী বললেন, কাদের কাজ কিছু হয়েছে? সে বলল, স্যার সেই খবর দিতেই তো এখানে এসেছি। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি খবর? সে বলল, বলছি স্যার। তারপর সেই লোকটি বলা শুরু করেন। সে বলল, স্যার ফার্স্ট নিউজ, আপনার বিআই মানে মিস্টার আফজাল আল ইমরানের হারিয়ে যাওয়া ছোট্ট ছেলেকে খুঁজে পাওয়া গেছে। মিস্টার রৌফ চৌধুরী, ইয়ার কি করছো আমার সাথে? সে বলল, কেন স্যার? মিস্টার রৌফ চৌধুরী, কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার জানার কোনো ইচ্ছে নেই, আসল খবর বলো। সে বলল, স্যার উত্তেজিত হবেন না, আমার কথাগুলো শুনুন আগে। মিস্টার রৌফ চৌধুরী বলল, বলো। সে বলল, সেকেন্ড নিউজ হলো আমাদের রাফসান বাবার এই অবস্থার জন্য যে দায়ী তাকে খুঁজে পাওয়া গেছে। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি? সে বলল, ইয়াস স্যার। মিস্টার রৌফ চৌধুরী বলল, সে এখন কোথায়? এক্ষুনি চলো। সে বলল, স্যার আগে আমার কথাটা শেষ করতে দিন। মিস্টার রৌফ চৌধুরী বলল, আরো বাকি আছে? সে বলল, থার্ড নিউজ, আমাদের সিগারেট কারখানা সেদিনকে রেড করার চেষ্টা করেছিল, তার খবর পাওয়া গেছে। মিস্টার রৌফ চৌধুরী এখন আর কোনো কথা বলছেন না, শুধু চুপ করে শুনে যাচ্ছেন। আর সে লোকটা বলে চলেছে। সে বলল, আপনার ল্যাপটপ থেকে সব ইনফরমেশন গায়েব কে করেছেন তাকেও খুঁজে পেয়েছি স্যার। মিস্টার রৌফ চৌধুরী বলল, হোয়াট? সে বলল, ইয়েস, আপনি যেই ছেলেটার কথা বলেছিলেন রাজ। মিস্টার রৌফ চৌধুরী, সে বলল, তার খোঁজ পাওয়া গেছে। সে কি করে কোথায় থাকে? মিস্টার রৌফ চৌধুরী বলল, কে ও আর বাকিগুলা কারা বল ফার্স্ট, সব কটাকে আমি এক গুলিতে শেষ করব। সে আবার বলল, রিল্যাক্স স্যার। মিস্টার রৌফ চৌধুরী, তুই এবার বল, কে ওরা সবাই আর কোথায় পাবো? সবগুলোকে একসঙ্গে মারবো আমি, বলে মিস্টার রৌফ চৌধুরী বেডে শুয়ে থাকা রাফসানের কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে। মিস্টার রৌফ চৌধুরী বলল, সব কটাকে যেভাবে মারি না কেন, কিন্তু আমার ছেলে এই অবস্থা যে করেছে আমি তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। সে বলল, স্যার আমার খবর কিন্তু এখনো শেষ হয়নি। মিস্টার রৌফ চৌধুরী বলল, বল কে এরা? সে বলল, স্যার রাফসান বাবার এই অবস্থা যে করেছে, আমাদের সিগারেট কারখানা যে ফার্স্ট রেড করার চেষ্টা করেছে, আপনার ল্যাপটপ থেকে যে ইনফরমেশন ছড়িয়েছে, এর কেউ আলাদা ব্যক্তি নয় স্যার। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি? সে বলল, হ্যাঁ স্যার, রাজও কিন্তু রাজ নয় স্যার, এরা কেউ আলাদা আলাদা ব্যক্তি নয়, একজনই। আর ব্যক্তিটি হলো আপনার বিআইয়ের হারিয়ে যাওয়া সেই ছোট ছেলেটা, তার নাম হলো আদিব আল ইহসান, সিনিয়র অফিসার অব বাংলাদেশ আর্মি। মিস্টার রৌফ চৌধুরী বলল, হোয়াট? কি বলছো এসব? সে বলল, ইয়াস স্যার, অল নিউজ আর 100% শিওর, ইউ আর ফিনিশড মিস্টার রৌফ চৌধুরী। মিস্টার রৌফ চৌধুরী, নো, নেভার, হতে পারে না। রৌফ চৌধুরী এত বড় ধোঁকা কিছুতেই খেতে পারে না, আমার এত বছরের করে আসা প্ল্যানিং এভাবে শেষ হতে পারে না। সে বলল, বোকামি হয়ে গেছে স্যার, আমরা এতটাই ওভার কনফিডেন্স ছিলাম যে আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে, আমরা তা কখনো কল্পনাও করতে পারিনি। মিস্টার রৌফ চৌধুরী বলল, সে এখন কোথায়? সে বলল, হাসপাতালে। তারপর লোকটি সব ঘটনা খুলে বলে। মিস্টার রৌফ চৌধুরী বলল, কি পুলিশ? মিস্টার রৌফ চৌধুরী একটু তুতলামি করে বলল, সীতা কি পুলিশ অফিসার? সে বলল, ইয়াস স্যার। মিস্টার চৌধুরী বলল, ও গড, তুই এত বোকা কখন হয়ে গেলি চৌধুরী? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তোর নাকের ডগা দিয়ে তোর সাজানো স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত, আর তুই টের পেলি না? কথাগুলো সে নিজে নিজেকে বলছে আর একের পর এক লাথি মারছে হাসপাতালের দেয়ালে। ডোন্ট ওয়ারি ড্যাড। হঠাৎ কারো মুখে এই কথা শুনে দুজনে পিছন ফিরে তাকাই। মিস্টার রৌফ চৌধুরী বলল, তুমি কেন উঠলে? শুয়ে থাকো, বলে রাফসানকে ধরে বেডে শোয়াতে গেলে সে ওদের থামিয়ে দেয়। রাফসান বলল, আই এম অল রাইট ড্যাড, ইউ জাস্ট ডোন্ট ওয়ারি। বন্ধুরা, 16 বছর পর গল্পের আর 2টি পার্ট আছে, আশা করি আপনারা গল্পটা শুনবেন। আর হ্যাঁ, এই 2টি পার্ট গল্প আমি আমার কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে কালেক্ট করে শুনে নেবেন। সবাইকে ধন্যবাদ। তো গল্পে ফিরে যাওয়া যাক। সে বলল, স্যার কিছু একটা করতে হবে, তা না হলে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি। কিন্তু মিস্টার রৌফ চৌধুরী বলল, কিছু তো একটা করতেই হবে। রৌফ চৌধুরী হাঁটতে জানে না। রাফসান বলল, হাঁটতে হবে না ড্যাড। রাফসানের কথা শুনে দুজনে অবাক হয়ে সেদিকে তাকায়। তারপর দুজনকে উদ্দেশ্য করে বলে, রাফসান বলল, আমি যা বলছি তোমরা এখন তাই করবে। মিস্টার রৌফ চৌধুরী বলল, তোমায় কোনো রিস্ক নিতে হবে না, তুমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা যাবে। কথাটা বলে পাশের লোকটাকে অর্ডার দেয় টিকিট বুকিং করার জন্য। সে বলল, ওকে স্যার। রাফসান বলল, স্টপ, আমি যা বলছি তুমি তাই করো। রাফসান রেগে গিয়ে কথাগুলো বলে আর চৌধুরী সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকেন। এর মধ্যেই কেবিনে আরো আগমন টের পেয়ে দুজনে চুপ হয়ে যান। এর পিছন ঘুরে দেখতে পান রাফসানের মা ভিতরে প্রবেশ করছেন। রাফসানের মা বলল, কি হয়েছে এখানে? মিস্টার রৌফ চৌধুরী বলল, তুমি রাফসানকে বোঝাও। রাফসানের মা। মিস্টার রৌফ চৌধুরী আবার বলল, তুমি রাফসানকে বোঝাও। রাফসানের মা, কি হয়েছে? মিস্টার রৌফ চৌধুরী বলল, বলছি। চৌধুরী সাহেব সব ঘটনা বলেন তার স্ত্রীর কাছে। সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন, তার আগে রাফসান বলল, মম, আমি যা বলছি তাই হবে, ব্যাস।
ওনারা দুজনে হাল ছেড়ে দিয়ে রাফসানের উপর ভরসা করেন আর রাফসানের প্ল্যান অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েন মিস্টার রূপ চৌধুরী। আর এদিকে এসে এখনো আদির কেবিনে ওর বেডের পাশে বসে আছে, টেনশনে ওর মাথা কাজ করছে না। এদিকে 24 ঘন্টা পেরিয়ে গেছে, আদির জ্ঞান ফিরছে না। ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এদিকে সবাই হাসপাতালে অপেক্ষা করতে থাকে আদির জ্ঞান ফেরার। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আদির জ্ঞান ফিরছে না। সবাই মহা চিন্তায় পড়ে যান। আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে। ইসি হঠাৎ কারো কণ্ঠ শুনে ইসি পিছনে ফিরে দেখে আদির চোখ খুলেছে। ইসি বলল, আদি তুই ঠিক হয়ে গেছিস? আদিকে চোখ খুলতে দেখে ইসি খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ তার আগে আদির শ্বাসকষ্ট বেড়ে যায়। তা দেখে ইসি ঘাবড়ে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। কেবিনের ভিতর থেকে ইসির চিৎকার শুনে সবাই ছুটে আসে ভিতরে।